আমরা এখন এমআরআই নিয়ে আলোচনা করব। তো আলোচনাটা একটু বড় হইতে পারে। তো আমি আলোচনার শেষে, মানে শেষের দিকে কোন কোন অংশগুলো জরুরিভাবে মনে রাখতে হবে এবং কতটুকু পড়লে হবে সেটা আমি শেষের দিকে বলে দেব। আপাতত আমি পুরোটাই আলোচনা করব। ঠিক আছে? তো ধৈর্য সহকারে যদি দেখো ভালো করে, তাহলে তোমার অনেক কিছু তুমি জানতে পারবা এবং এখান থেকে যত রকম ভাবে এমসিকিউ আসুক না কেন তুমি অ্যান্সার করতে পারবা, আশা করা যায়। তাই ফার্স্ট টু লাস্ট এবং দেখতে হবে। আর শেষের দিকে আমি বলে দিব কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো জিনিস পড়তে হবে। যতগুলো আমি আলোচনা করবো সবগুলো কিন্তু কাজে লাগবে না। ঠিক আছে? ওকে। তো শুরুতে আমরা এমআরআই এর পূর্ণরূপে জানবো। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। তো ম্যাগনেটিক এখানে বোঝা গেল যে একটা চুম্বক ক্ষেত্র থাকবে, একটা চুম্বক থাকবে এবং এই চুম্বকটা হচ্ছে শক্তিশালী চুম্বক ক্ষেত্র ইউজ করা হয়। এখানে কি ইউজ করা হয়? শক্তিশালী চুম্বক ক্ষেত্র ইউজ করা হয় এবং এই চুম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে 0.5 থেকে 3 টেসলা। টি, এই টি মানে বোঝাচ্ছে আমি কি, এই টি মানে বোঝাচ্ছে আমি টেসলা। টেসলা এককটা আর কি, টেসলা। তারপরে রেজোনেন্স এবং ইমেজিং। ইমেজিং মানে তো আমরা বুঝি যে একটা ছবি, একটা ছবি। আর রেজোনেন্স যে বিষয়টা, এই রেজোনেন্স বিষয়টা আমরা ধীরে ধীরে আলোচনা করব। আলোচনার মাঝে তুমি এই শব্দটা পাবা। আপাতত আমি হালকা একটু ধারণা দেই রেজোনেন্স জিনিসটা কি। আমরা যখন স্কুল কলেজে, কলেজ তো না, মানে স্কুলে যখন তোমরা পিটি করছিলে, আমরা তো করছিলাম এক সময় নাকি, তখন আমরা সবাই মিলে এক সময় হাততালি দিচ্ছিলাম, সবাই মিলে পিটির সময় স্কুলের মাঠে। তো এই যে একসাথে সবাই হাততালি দিচ্ছে, এই জিনিসটাকে বলা হয় রেজোনেন্স। বাস্তব অভিজ্ঞতার আলোকে কথাটা বলা হইলো। আর কেমিস্ট্রির ভাষায় কি বলা হচ্ছে সেটা আমরা সামনে আলোচনা করব। তাহলে বুঝতে পারছো কি রেজোনেন্স মানে কি বোঝাচ্ছে? ওই যে হাততালি দেওয়াটা একটু তুমি মাথায় রাখবা। একসাথে যদি সবাই আমরা হাততালিটা দেই তাহলে রেজোনেন্স তৈরি হয়। তো বিস্তারিত আমরা আরো সামনে আলোচনা করব। তো যাই হোক, এমআরআই তে পূর্ণরূপ জানলাম যে এমআরআই এর মধ্যে কি কি থাকে, এটাও বুঝলাম। একটা চুম্বক ক্ষেত্র থাকতে পারে এবং সেখানে রেজোনেন্স ঘটে এবং এখানে একটা ছবির ব্যাপার স্যাপার আছে, ইমেজিং ছবির একটা ব্যাপার স্যাপার আছে। তো এখানে এমআরআই এর সংজ্ঞা আমরা যদি বলি, বেতার তরঙ্গ এবং চুম্বক ক্ষেত্র ব্যবহার করে। তো বেতার তরঙ্গ দৈর্ঘ্য অনেকে হয়তো বা জানো, যদি না জেনে থাকো তাহলে বলতে পারো। বেতার তরঙ্গ দৈর্ঘ্য মানে ওয়েভ তরঙ্গ, তোমার ওয়েভ, রেডিও ওয়েভ জানা আছে? যদি জানা না থাকে তাহলে আমি বলতেছি, ভালো করে শুনে নাও। 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার এর তরঙ্গ দৈর্ঘ্য। রেডিও ওয়েভের কি, রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10 মিলিমিটার থেকে, সরি 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত। এটা তোমাকে একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। যাই হোক, তাহলে এখানে কি ইউজ করা হচ্ছে? বেতার তরঙ্গ ইউজ করা হচ্ছে এবং একটা চুম্বক ক্ষেত্র ইউজ করা হচ্ছে। তাহলে মানব দেহের বিভিন্ন অঙ্গের 3D ইমেজ তৈরির মাধ্যমে রোগ নির্ণয় পদ্ধতিকে বলা হয় এমআরআই। এমআরআই। তাহলে আমরা যদি আমাদের মতো বাংলা ভাষায় বলি তাহলে বলবো রোগ নির্ণয়ের জন্য এই জিনিসটা ইউজ করা হয়, এমআরআইটা ইউজ করা হয়। এখন এমআরআই এর মধ্যে কি থাকে? একটা বেতার তরঙ্গ সৃষ্টি করা হয় সেখানে এবং সেখানে একটা বিশাল বড় শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ইউজ করা হয়। এই দুইটা দিয়েই আমাদের একটা 3 ডাইমেনশনাল ছবি সৃষ্টি করা হয়, তৈরি করা হয় কম্পিউটার প্রসেসিং এর মাধ্যমে এবং সেটা ডাক্তাররা দেখে ভালোভাবে রোগ নির্ণয় করতে পারে এবং ট্রিটমেন্ট দিতে পারে। যা হোক, আমরা একটু এমআরআই এর ইতিহাস নিয়ে আলোচনা করি। আসলে এর ইতিহাসটা কি? 1952 সালে হমেন কার নামে একজন ভদ্রলোক সর্বপ্রথম একমাত্রিক এমআরআই এর ছবি তার পিএইচডি থিসিসে প্রকাশ করেন। কত সালে? 1952 সালে। 1971 সালে আমেরিকান বিজ্ঞানী, কোথাকার বিজ্ঞানী? আমেরিকান বিজ্ঞানী, নাম কি? রেমন্ড ডেমডিয়ান প্রকাশ করেন টিউমার এবং নরমাল টিস্যুকে এনএমআর দ্বারা চিহ্নিত করা হয়। এখন এনএমআর নামে একটা নতুন শব্দ পাচ্ছি। এনএমআর কি? এনএমআর সম্পর্কে আমরা সামনে আলোচনা করব। এখন হালকা ধারণা দিচ্ছি। এনএমআর একটা কি, যাদের বিজোড় সংখ্যক, বিজোড় প্রোটনযুক্ত পরমাণু থাকবে যাদের মধ্যে, ওই পরমাণুগুলোকে আমরা বলবো এনএমআর পরমাণু। বিজোড় পরমাণু, বিজোড় প্রোটন,
বা বিজোড় নিউট্রন, এটাকে বলা হয় ওই এনএমআর পরমাণু। তো যাই হোক, এনএমআর সম্পর্কে সামনে আমরা আরো আলোচনা করব, সেখানে বিস্তারিত আলোচনা বুঝতে পারবো তুমি। 3 নম্বর পয়েন্ট দেখো এখানে। 3 নম্বর যেটা বলা হয়েছে, 1972 সালে কে, উনি, উনি মানে কে, ওই যে বললাম এই যে রেমন্ড ডেমডিয়াম, ইনি সর্বপ্রথম এমআরআই মেশিন তৈরি করেন যা ক্যান্সার কোষের পরীক্ষায় ব্যবহার করা হয়েছিল। তারপরে দেখো 1973 সালে, এই নামটা মাথায় রাখবা, পাউল সি লুটারবার্গ, LAUTERBER, পাউল সি লুটারবার্গ টুয়াইস ডি এবং থ্রাইস ডি, 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল এমআরআই মেশিন তৈরি করেন। এ সময় অপর এক বিজ্ঞানী পেটার ম্যানসফিল্ড, নামগুলো কিন্তু জটিল, একটা মাথায় রাখবা। অপর বিজ্ঞানীর নাম কি? পিটার ম্যানসফিল্ড এমআরআই সংক্রান্ত কৌশলের অনেক উন্নতি সাধন করেন। তাহলে 1973 সালে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। 2জন মানুষের অবদান আছে এখানে। তাহলে পাউল সি লুটারবার্গ এবং পেটার ম্যানসফিল্ড, এই 2জনের যেহেতু অবদান আছে, তাই এই 2জন কিন্তু ভবিষ্যতে পুরস্কারও পাইছিল, কিন্তু এটা আমরা একটু পরে বলতেছি। তার আগে বলে নিই 5 নম্বর পয়েন্টে, এই যে দেখতে পাচ্ছ এখানে 5 নম্বর পয়েন্ট একটু বলতেছি, দেখে নাও। পাউল সি পাউল সি লুটারবার্গ সর্বপ্রথম 1974 সালে জীবন্ত ইঁদুরের 3D ইমেজ প্রকাশ করেন এবং 1977 সালে চিকিৎসা বিজ্ঞানে নিউরোসায়েন্সে ব্যাপক পরিবর্তন আনে এই এমআরআই পদ্ধতিটা। যা হোক, এরপরে 2003 সালে ওই দুজন মানুষ পাউল সি লুটারবার্গ এবং পিটার ম্যানসফিল্ড এমআরআই পদ্ধতি উদ্ভাবনের জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান। এখানে যতগুলো কথা বললাম সবগুলো কথা কিন্তু মনে রাখবেন। এই যে আমি কয়টা পয়েন্ট বললাম, 7টা পয়েন্ট বললাম। তার মধ্যে তুমি গুরুত্ব দিবা কোনটা বলি, সেটা হচ্ছে তোমার এই যে 7 নম্বরটা, ভি 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 আই, ভেরি 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 ইম্পর্টেন্ট দিলাম 7 নম্বরটা। পাশাপাশি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে আবিষ্কারক। আবিষ্কারক, তাহলে এই 2জন হচ্ছে আবিষ্কারক। এই 4 নম্বরটা তুমি একটু ভেরি 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 ইম্পর্টেন্ট মনে রাখবা। তাহলে আবিষ্কারক যদি বলে, তাহলে তুমি এই 2জনের নাম বলবো। তাহলে 4 নম্বর পয়েন্টের এখানে লিখলাম আবিষ্কারক। আবিষ্কারক আবিষ্কারক তাহলে এই 2জনের নাম তুমি বলবা, পাউল সি লুটারবার্গ আর তোমার পিটার ম্যানসফিল্ড, এই 2জনের নাম উল্লেখ করবা আবিষ্কারকের জায়গায়। আর বাকি ইতিহাস যেগুলো কথা বলছি আমি 1 2 3 পয়েন্টগুলো, এগুলো তুমি এমনিতে জানার জন্য পড়বা, খুব একটা কাজে লাগবে না। পাশাপাশি এমআরআই এর পূর্ণরূপটা জানবা, আর এখানে শক্তিশালী চুম্বক একটা ইউজ করা হয় এটা জানবা, এবং এটার যে মান, একটা রেজাল্ট মান, এই মানটা তুমি মনে রাখবা 0.5 থেকে 3 টেসলা। আপাতত এই পৃষ্ঠার মধ্যে এইটুকু মনে রাখলেই হবে। তরঙ্গ দৈর্ঘ্যটা খুব একটা কাজে লাগবে না, তবে মাথায় রাখবা তুমি যে 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, আমরা এমআরআই আলোচনার জন্য যে জিনিসগুলো প্রয়োজন হবে সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। প্রথমে কিছুক্ষণ আগে যেটা বললাম, রেজোনেন্স নামে একটা শব্দ পাইছিলাম, এর বাংলা অর্থ অনুনাদ, অথবা আমরা আরেকটা শব্দ পেতে পারি অনুরণন। অনুরণন 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 শব্দ পেতে পারো, অথবা অনুনাদ শব্দ পেতে পারো, অথবা তুমি রেজোনেন্স শব্দ পেতে পারো। বাস্তব উদাহরণ কি দিয়েছিলাম আমি তখন, ওই যে হাততালির যে বিষয়টা, এটাও কিন্তু লিখছি আমি। দেখো, স্কুলে পিটি করার সময় সবাই একসঙ্গে, গুরুত্বপূর্ণ কথা, সবাই একসঙ্গে হাততালি দেয়, এটাই হচ্ছে অনুনাদ বা অনুরণন বা রেজোনেন্স। এটা আমরা বাস্তব উদাহরণ দিলাম। এবার আসি আরেকটা পয়েন্ট। এখানে দুটো দণ্ড নিলাম আমি, ইউ আকৃতির। দুটো দণ্ড নেওয়ার পর আমি এখানে টুং করে একটা শব্দ করলাম, অ্যাপ কম্পাঙ্গ সৃষ্টি করলাম। এইখানেও আমি অ্যাপ কম্পাঙ্গ সৃষ্টি করব, মানে এখানেও একটা টুং করে শব্দ করব, আঘাত করব। তাহলে এখানেও একটা অ্যাপ কম্পাঙ্গ সৃষ্টি হবে, এখানেও একটা অ্যাপ কম্পাঙ্গ সৃষ্টি হবে। তাহলে দুটা মিলে এখানে টুয়াইস অ্যাপ কম্পাঙ্গ সৃষ্টি হলো।
একই সাথে কিন্তু এটা শুরু করতে হবে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, মনে করো এগুলো একই রকম ধাতুর তৈরি এই যন্ত্রগুলো, এবং একই রকম উপাদান মানে এলিমেন্ট দিয়ে তৈরি, এবং আমি একসাথে টুং করে শব্দ করছি দুইটাই, এবং দুইটা থেকেই এফ এফ করে তোমার কম্পাঙ্ক সৃষ্টি হয়েছে। তাহলে দুইটা মিলে কম্পাঙ্ক কত হইলো? টুয়াইস এফ। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো অনুরণন বা অনুনাদ। বিস্তারিত তোমরা ফিজিক্সে আরো হয়তো ভালো করে বুঝতে পারবা ফিজিক্স স্যারকে জিজ্ঞেস করলে। যা হোক, এখানে রেজোনেন্স সম্পর্কে আমি তাহলে দুইটা কথা লিখছি। একটা হচ্ছে, দেখো, অনুনাদ বা রেজোনেন্স বা অনুরণন যেটা আর কি, দুইটির কম্পাঙ্ক সমান হতে হবে, এটাকে মাথায় রাখতে হবে। দুইটির কম্পাঙ্ক কি হতে হবে? দুইটির কম্পাঙ্ক দুইটির কম্পাঙ্ক সমান হতে হবে। ওই যে চিত্রের মধ্যে দেখো, দুইটার কম্পাঙ্ক সমান, এফ এফ, দুটির কম্পাঙ্ক সমান হতে হবে। এবং লব্ধি কম্পাঙ্ক, টোটাল কম্পাঙ্কটা কি হতে হবে? ডাবল হতে হবে, এখানে টুয়াইস এফ হতে হবে। ঠিক আছে, এই চিত্রটা দেখলে তুমি বুঝতে পারবা। আমি কিন্তু ডাবল করে দিছি। আমি যদি আরেকটু উদাহরণে আসি, অন্য একটা উদাহরণে, মনে করো এটা একটা আমাদের একটা সোর্স, এটা উৎস। হ্যাঁ, তো এটা F1 কম্পাঙ্ক সৃষ্টি করলো, করতে পারে, মনে করো 35 হার্জ সৃষ্টি করলো। আরো একটা সোর্স এখানে আছে আমার, এবং এটার নাম দিচ্ছি আমি F2। এবং এইটার মানটা কত হবে আমি কিন্তু জানি না, এই মানটা কত হবে আমি জানি না। এবং এই F2টা ধরে নাও তুমি ধ্রুবক, যে মানটা বের হবে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে সোর্স নিলাম আমি দুইটা, একটা F1 কম্পাঙ্ক সৃষ্টি করবে, আর একটা F2 কম্পাঙ্ক সৃষ্টি করবে। তার মধ্যে একটা কম্পাঙ্ক আমার জানা আছে। কিভাবে জানা আছে? এই যে এখানে একটা ভলিউম থাকে, ভলিউম। এই ভলিউমের মতো আর কি, ভলিউম তো বলা যাবে না, ভলিউমের মতো একটা টিউনিং বাটন থাকে। এই যে লিখছি এখানে, টিউনিং বাটন থাকে। টিউনিং বাটন দিয়ে কম্পাঙ্ক বাড়া কমা করা যায়। টিউনিং বাটন দিয়ে কম্পাঙ্ক বাড়া কমা করা যায়। আগের যেমন তোমার রেডিও, ক্যাসেট, তারপরে তোমার টেলিভিশন, এই যে সাউন্ড বাড়া কমা করার জন্য এক ধরনের আগের টিভি গুলো, কিন্তু আগের যন্ত্র যেগুলো আর কি, এখন তো আমরা অনেক উন্নত বিজ্ঞানের দিক দিয়ে, মনে করো এটা একটা টিউনিং বাটন। হ্যাঁ, এই যে চিত্রটার দিকে দেখাও, টিউনিং বাটন স্টার্ট, মানে এখানে শুরু জিরো, জিরো তো আটকে আছে, মানে স্বাভাবিক বন্ধ হয়ে গেছে। আমি যখন এটা ঘোরাবো এইভাবে, এইভাবে ঘোরাবো, এই দিকে যখন ঘোরাবো, মনে করো কাঁটাটা তোমার এদিকে আসলো, এখানে লেখা আছে, এখানে দাগ কাটা আছে 10 হার্স, 20 হার্স, 30, 40, 50, 60, 100 এরকম করে হার্স গুলো দাগ কাটা আছে মনে করো। তাহলে এখানে ছিল আমার 0 হার্স, এখানে কত ছিল? এখানে ছিল 0 হার্স। এখন আসলো 10 হার্স। এইরকম করে টিউনিং বাটন ইচ্ছা মতো বাড়া কমা করে আমি হার্সটাকে বাড়া কমা করতে পারি। আমি যদি একটু এইভাবে কমাই দিই, তাহলে এই কাঁটাটা এইখানে চলে আসবে। তখন এখানে যদি চলে আসে, তখন এটা মনে করো 5 হার্স হয়ে গেল। তার মানে বোঝা গেল এই যে বাটনটা, এটা কিন্তু বাড়া কমা করা যায়। তাই এখানে লেখা আছে, দেখো একটু ভালো করে, যে টিউনিং বাটন দিয়ে কম্পাঙ্ক বাড়া কমা করা যায়। আচ্ছা, ভালো কথা। তাহলে এই সোর্স আর এই সোর্স দুইটা মিলে কত হবে? মনে করো এই দুইটা সোর্স থেকে আমার একটা, এখানে একটা কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, এখানে একটা কম্পিউটার আছে, মনে করো কম্পিউটার, কম্পিউটার আছে। এখন এই কম্পিউটারে আমি পাবো সেরকম একটা কানেকশন দেওয়া আছে। তাহলে এখানে F1 কম্পাঙ্ক, যার হার্স ধরছে আমি 35 হার্স, এটা আমি জানি না, কিন্তু আমাকে কম্পিউটার রেজাল্ট দিচ্ছে যখন আমি দুইটাই স্টার্ট করলাম, চালু করলাম আর কি। এই সোর্স 1 আর সোর্স 2, মানে F1 আর F2 যখন আমি চালু করে দিলাম, তখন আমার কম্পিউটারে শো করতেছে 70 হার্স, 70 হার্স। তার মানে আমি এখন ধরে নেব আমার এটা 35 হার্স। এমনিতেও তো আমি বুঝতে পারতাম, কারণ আমরা তো বলেই আসছি যে এখানে দেখো দুটির কম্পাঙ্ক কি হতে হবে? সমান হতে হবে। যেহেতু এখানে 70 হার্স তৈরি হচ্ছে, তার মানে এখানে একটা রেজোনেন্স পাওয়া যাচ্ছে, যেটা আমি কম্পিউটারে বুঝতে পারতেছি। কিভাবে রেজোনেন্স হচ্ছে? এই যে দেখো 70 রেজাল্ট আসছে, কোথার কথা যদি 60 রেজাল্ট আসতো, তাহলে কিন্তু আমাদের হইতো না, রেজোনেন্স হইতো না। রেজাল্ট পাইতে পারতাম কিন্তু রেজোনেন্স হইতো না। কোথার কথা যদি এখানে আমি 40 নিতাম, তাহলে এখানে 80 হইতো, এই কম্পিউটারে 80 শো করতো। যদি এখানে আমি 50 দিতাম, তাহলে এই কম্পিউটার আমাকে রেজাল্ট দিত 100। কারণ এখানে দুটির কম্পাঙ্ক সমান হতে হবে। তাহলে অনুনাদ বা রেজোনেন্স হওয়ার যে কন্ডিশন, দুটির কম্পাঙ্ক সমান হতে হবে এবং ডাবল হইতে হবে, লব্ধি কম্পাঙ্ক ডাবল হইতে, টুয়াইস এফ হইতে হবে।
তাহলে এখানে F1 যদি 35 হয়, F2 এই মানটাকে ধ্রুবক, এটাও তোমার 35 হবে। তাহলে অনুনাদ বা অনুরণন সম্পর্কে একটু ধারণা আসছে কি? আমি কিন্তু বারবার বলতেছি যে একটু তোমাকে কঠিন মনে হইতে পারে, আমি শেষের দিকে বলে দেবো কোন কথাগুলো পড়লেই হবে, ঠিক আছে? আমরা এখন এমআরআই এর মূলনীতি নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? মূলনীতি বলতে কি কি জিনিস ইউজ করা হয় সেখানে, এগুলো একটু মাথায় রাখবো। শুরুতে আমাদের যেটা লাগবে, এনএমআর পরমাণু লাগবে। এনএমআর বলতে কি বোঝায়? ওই যে কিছুক্ষণ আগে এনএমআর একটা কথা বলে আসলাম। এনএমআর মানে কি জানো? নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, এই পূর্ণরূপটা তোমার জানা থাকতে হবে, ঠিক আছে? এখন এনএমআর পরমাণু কারা? আমি কিছুক্ষণ আগে বলছিলাম মনে হয় যে বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন থাকতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেখতেছি আমি, হাইড্রোজেন। দেখো তো এখানে প্রোটন 1। আচ্ছা, কার্বনের একটা 13, কার্বন 13 আইসোটোপ দেখো। এখানে তুমি যদি নিউট্রন চেক করে দেখো 7 পাবা। তারপরে ফ্লোরিন প্রোটন দেখো 9, ফসফরাস প্রোটন দেখো 15। তাহলে এগুলো হচ্ছে তোমার, এই জিনিসগুলো হচ্ছে এন এম আর সক্রিয় পরমাণু। এনএমআর অ্যাক্টিভ, ACTIVE, এনএমআর অ্যাক্টিভ পরমাণু। এনএমআর অ্যাক্টিভ পরমাণু। যদি বলো যে ভাইয়া বা স্যার, আপনার অক্সিজেন কি এনএমআর পরমাণু হবে? দেখেন তো, অক্সিজেন 16 আর এখানে 8। তো এখানে দেখতে পাচ্ছি এখানে প্রোটন আমার 8, নিউট্রন যদি আমি চেক করি 16 - 8 তবুও পাবো 8। তাহলে আমাদের এটা এনএমআর পরমাণু হবে না। এনএমআর পরমাণু কোনগুলো হবে? এই যে উদাহরণগুলো যেগুলো দিছি আমি, এই উদাহরণগুলো এনএমআর পরমাণু হবে। খুবই খুবই ইম্পর্টেন্ট। তাই 1 নাম্বারটা আমি VVVVI করে দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে দিলাম। আচ্ছা, 2 নাম্বার কথা দেখো, দুর্বল ম্যাগনেটিক মোমেন্ট, পয়েন্ট লিখছি আমি। এনএমআর পরমাণুগুলো ক্ষুদ্র ক্ষুদ্র চৌম্বক হিসেবে কাজ করতে পারে। তার মানে বোঝা গেল এই যে হাইড্রোজেন, কার্বন, ফ্লোরিন, ফসফরাস, এরা দুর্বল ম্যাগনেট হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে? তবে আমরা এমআরআই মেশিনে হাইড্রোজেনটা নিয়ে কাজ করব। কেন? সামনে ব্যাখ্যা দিচ্ছি, তখনই বুঝতে পারবা। আপাতত ধারণা দিচ্ছি যে আমাদের বডিতে অনেক পানি থাকে, প্রায় 70% পানি থাকে। পানির মধ্যে কে থাকে? হাইড্রোজেন থাকে। তো এখানে এই 4টা উদাহরণের মধ্যে হাইড্রোজেনের পরিমাণটাই আমাদের বডিতে বেশি থাকে। তাই হাইড্রোজেনকে কাজে লাগিয়ে আমরা এই এমআরআইটা সম্পন্ন করি। তো কি বললাম এখানে? দুর্বল ম্যাগনেটিক মোমেন্ট, এখানে একটা পয়েন্ট কাজে লাগতেছে। দুর্বল ম্যাগনেটিক মোমেন্ট কারা কাজ করবে? দুর্বল ম্যাগনেটিক হিসেবে কাজ করবে এনএমআর পরমাণুগুলো, ঠিক আছে? ওকে, গেল 1 নাম্বার। 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টের দিকে চলে আসো। কম শক্তির প্যারালাল স্পিন স্তর প্লাস হাফ, এটা আমরা সামনে বুঝবো। উচ্চ শক্তির অ্যান্টি প্যারালাল স্পিন মাইনাস হাফ, এটা আমরা সামনে বুঝবো। আপাতত তুমি এটা তোমার খাতায় নোট করে নাও, সামনে আমরা আলোচনা করতেছি। এখানে একটা কথা লিখছি, যে কোনো ম্যাগনেটের মধ্যে ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। যেহেতু হাইড্রোজেন দুর্বল ম্যাগনেট, তাই তার মধ্যেও ম্যাগনেটিক মোমেন্ট, চুম্বক ক্ষেত্র থাকবে। তাহলে যেটা আমরা কিছুক্ষণ আগে বলে আসলাম যে হাইড্রোজেন একটা এনএমআর পরমাণু, আর এনএমআর পরমাণুগুলো দুর্বল ম্যাগনেটিক হিসেবে আচরণ করবে। কেন দুর্বল ম্যাগনেটিক হিসেবে আচরণ করবে? কারণ তারা হচ্ছে ম্যাগনেট, দুর্বল ম্যাগনেট, ঠিক আছে? এবং এই যে দেখো লিখছি এখানে লাল কালারে দেখাচ্ছি আমি, হাইড্রোজেন হচ্ছে দুর্বল ম্যাগনেট, হাইড্রোজেন পরমাণুগুলো। তাই এদের মধ্যে দুর্বল ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। এটা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমরা এবার এমআরআই এর একটা ছবির দিকে আসলাম। এই ছবিটা দেখলে তুমি বুঝতে পারবা, একটু হলো আইডিয়া আসবে। দেখো এখানে কি কি আছে। এখানে হেডলাইন দেওয়া আছে, এমআরআই স্ক্যানার CUTAOY কুটাওয়ে, এমআরআই স্ক্যানার কুটাওয়ে। তারপরে এখানে দেখো একটু রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল, এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল। আর এটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট কয়েলস। এটা হচ্ছে ম্যাগনেট, আর এটা হচ্ছে স্ক্যানার। আর এখানে আমরা রোগীকে শোয়াবো, পেশেন্ট টেবিল। হ্যাঁ, আর এখানে পেশেন্ট থাকে, এখানে পেশেন্ট থাকে। তো মোটামুটি ছবিটা দেখতে পাচ্ছি, একটু হলে বুঝতে পারছি এটাকে বলা হয় এমআরআই মেশিন। তো এটা কিভাবে কাজ করে আমরা একটু আলোচনা করতেছি। তো দেখো প্রথমে মানুষ, এটা একটা মানুষের ছবি। মানুষের মধ্যে কতটুকু পানি থাকে? প্রায় 70% পানি থাকে। তো পানির সংকেত আমরা জানি যে H2O,
এবং ও দুইটা পরমাণু, দুইটা হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণুগুলো আমরা আলোচনা করে আসলাম কি হিসেবে আচরণ করে, এনএমআর পরমাণু হিসেবে আচরণ করে, দুর্বল চুম্বক হিসেবে আচরণ করে। যেহেতু দুর্বল চুম্বক, তাদের মধ্যে দুর্বল ম্যাগনেটিক মোমেন্ট একটা থাকতে পারে, দুর্বল চুম্বক ক্ষেত্র থাকতে পারে। তো যাও, এখানে একটা কথা লিখছি, হাইড্রোজেন ক্ষুদ্র চুম্বক হিসেবে কাজ করতে পারে, যা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করে আসলাম। ধরে নাও এটা একটা চুম্বক, এটা হচ্ছে সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল। তুমি জানো নর্থ পোল এবং চুম্বক একটা ভেক্টর রাশি, তুমি জানো কি রাশি? চুম্বক একটা, আমি এটাকে কলম দিয়ে দেখাচ্ছি, ভেক্টর রাশি। চুম্বক একটা ভেক্টর রাশি। যেহেতু ভেক্টর রাশি, তাই তাদের মধ্যে একটা দিক থাকবে, এবং দিকটা কোন দিকে হয়? নর্থ পোলের দিকে তীর চিহ্নটা থাকবে, মাথায় রাখবা। কার দিকে? নর্থ পোলের দিকে তীর চিহ্ন থাকবে, এবং তীর চিহ্নটা সাউথ থেকে নর্থের দিকে আসবে। ঠিক আছে, ওকে, সাউথ থেকে নর্থের দিকে আসলো। এখন যে বিষয়টা দাঁড়াইলো সেটা হচ্ছে, এইখানে একটু তাকে আমরা এদের পরিচয়গুলো জানি নিই, কি কি বলতেছে এখানে। এই যে রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল, এখান থেকে রেডিও তরঙ্গ বের হয়, অর্থাৎ এটা রেডিও তরঙ্গ তৈরি করে। রেডিও তরঙ্গ কত হার্জ? 3 কিলো হার্জ থেকে 3 × 10⁻11 হার্জ পর্যন্ত হয়ে থাকে, অনেক বেশি হার্জ। আর আমরা জানি E=h², শক্তি হচ্ছে h² এর সমান। এখন আমরা যদি গবেষণা করে দেখি, নিউ যদি বেশি হয়, কম্পাঙ্ক যদি বেশি হয়, তাহলে আমাদের শক্তি বেশি হবে। বোঝা গেল রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল থেকে অনেক বড় একটা কম্পাঙ্ক বের হয়, রেডিও কম্পাঙ্ক বের হয়, অর্থাৎ একটা বড় পরিমাণ শক্তি বের হয় এই রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল থেকে। আর এটা কিভাবে তৈরি হয়? এসি কারেন্ট থেকে তৈরি হয়। কিভাবে তৈরি হয়? এসি কারেন্ট থেকে সৃষ্টি করা হয়। কোনটাকে? রেডিও তরঙ্গটাকে। কথা বুঝতে পারছো? ওকে, এটা হলো রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল। তারপরে আমরা এখানে আসি, গ্রাডিয়েন্ট কয়েলসের কাজ কি, কয়েলের কাজ কি? বিকীর্ণ শক্তিকে সংগ্রহ করে। আপাতত মাথায় রাখো, একটু পরে আমি ব্যাখ্যা দিচ্ছি। বিকীর্ণ শক্তিকে সংগ্রহ করে। আর ম্যাগনেট এখানে একটা, এই যে এই জিনিসটা আছে ম্যাগনেট, চুম্বক, বিশাল বড় চুম্বক, শক্তিশালী চুম্বক এখানে ইউজ করা হয়। তাহলে এমসিকিউ যদি আসে এমআরআই তে কেমন চুম্বক ইউজ করা হয়, আমরা বলবো যে স্যার শক্তিশালী চুম্বক একটা ইউজ করা হয়। চুম্বককে কি দ্বারা প্রকাশ করে? বি দ্বারা প্রকাশ করে। আমি এখানে বি দ্বারা চুম্বক ক্ষেত্রটাকে বি দ্বারা প্রকাশ করলাম। এই যে এটা কিন্তু বহিঃ চুম্বক ক্ষেত্র বোঝাচ্ছি। কেন বহি শব্দটা আসলো দেখো তো, এই যে এই জিনিসটা, এই যে এটা, এটা মানে এই এই জিনিসটা হচ্ছে তোমার বহিঃ চুম্বক ক্ষেত্র, মানে চুম্বক, এখান থেকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এবং সেটা লিখছি আমি বহি। কেন বহি লিখছি জানো? কারণ আমাদের বডির মধ্যে যে হাইড্রোজেন আছে, সেটাও তো চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে, দুর্বল চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে, বলে আসলাম না? তাহলে ওটা আমাদের ভিতরে আছে, বডির ভিতরে। আর বডির বাইরে থেকে, এই যন্ত্র থেকে আমরা চুম্বক ক্ষেত্র প্রেরণ করব, তাই এখানে বহি শব্দটা আমরা ইউজ করলাম। তারপরে এখানে দেখো, স্ক্যানার নামে একটা শব্দ লেখা আছে। আমাদের অজানা একটা কম্পাঙ্ক দরকার হবে। এই অজানা কম্পাঙ্কটা আমরা স্ক্যানারের সাহায্যে কম্পিউটারে পাঠাই দেবো। দেখো এখানে একটা কম্পিউটার রাখছি আমি, কম্পিউটারে পাঠাই দেবো। এটা হচ্ছে কম্পিউটার। কম্পিউটার, এই কম্পিউটার অ্যালগোরিদম ইউজ করে একটা 3D ইমেজ তৈরি করবে। এই 3D ইমেজটা কার? বিভিন্ন অঙ্গের, মানে অর্গানের চিত্র তৈরি করবে অ্যালগোরিদমের মাধ্যমে। কে তৈরি করবে? কম্পিউটার তৈরি করবে। তারপরে এই চিত্রটা বের করে ডক্টর সঠিকভাবে তোমার রোগ নির্ণয় করে আমাদের ট্রিটমেন্ট করতে পারে। বুঝতে পারছো কি বললাম? আচ্ছা, এখানে একটা কথা বলি। আমাদের বডিতে, আমাদের বডিতে বললাম না হাইড্রোজেন আছে, মানে 70% পানি আছে। পানির 70% যদি পানি থাকে, প্রায় 70% হাইড্রোজেন আছে। এই যে দেখো, এই যে এখানে 70% পানি আছে, মানে কি 70% হাইড্রোজেন আছে। আর এই হাইড্রোজেন গুলো কি হিসেবে কাজ করে? এনএমআর পরমাণু, এনএমআর অ্যাক্টিভ পরমাণু হিসেবে কাজ করে, দুর্বল ম্যাগনেট হিসেবে কাজ করে। ঠিক আছে, এখন এই হাইড্রোজেন পরমাণু তো আবার নিউক্লিয়াস থাকে, থাকে কিনা বলো তো একটু? হাইড্রোজেন পরমাণুরও নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াস গুলো, এই নিউক্লিয়াস গুলো নিজ অক্ষে ঘোরাঘুরি করে। এই নিউক্লিয়াস গুলো নিজ অক্ষে ঘোরাঘুরি করে। আচ্ছা, এখানে একটা কথা, চিত্রটার দিকে যদি তাকাই, দেখো দুটা চিত্র তাকাও। এটা হচ্ছে সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে নর্থ পোল। আমরা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরাই, দেখো তো, ঘড়ির কাঁটার দিকে ঘোরাই,
ঘড়ির কাঁটার দিকে ঘোরাই, মানে ঘড়ির কাঁটার দিকে ঘোরাই, তাহলে কিন্তু -1/2 হবে। এটা মাথায় রাখতে হবে। এটা আমরা মনে রাখবো কিভাবে? এটা যেটা মনে রাখবো সেটা হচ্ছে, আমার কাছে কলমটা নাই, আমি যদি দেখাইতে পারতাম। তো দেখো এখানে মনে করো আমাদের কিছু নাট টাট থাকে না, আমরা এইভাবে ঘোরাই, একটু মনে রাখো, এই যে এইভাবে ঘোরাই ঘোরাই ঘোরাই, এইভাবে যদি ঘোরাই তাহলে এটা নিচে দেবে যাবে, মানে আটকে যাবে। আর যদি এই দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি, তাহলে কিন্তু এটা ধীরে ধীরে উপরে উঠে এটা খুলে যাবে। এরকম কিছু আছে না, নাট বা কলম টলম এরকম কিছু আছে তো? আমার কাছে এরকম কলম নাই, থাকলে আমি দেখাতে পারতাম। আমার কাছে এরকম কলম নাই, থাকলে আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছি আমি, দেখো এই যে সেভলন, সেভলনটা তোমাকে দেখাই। আমি যখন এই যে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাচ্ছি, দেখো 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 দেখো, উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, উপরে উঠতেছে। যখন উপরে উঠবে তখন তুমি এটাকে প্লাস হাফ বলবা, ঠিক আছে, প্লাস হাফ। আর যখন আমি ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো, দেখো ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে, এই যে ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে, এটা কমে যাচ্ছে কমে যাচ্ছে, ডাউন হচ্ছে ডাউন হচ্ছে, ক্লক ডাউন ক্লক ডাউন ক্লক ডাউন, এটা হচ্ছে ক্লক ডাউন। তাহলে এটা হবে -1/2, ঘড়ির কাঁটার দিকে হচ্ছে -1/2। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে ক্লক আপ, ক্লক আপ, উপরে 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 হলে প্লাস। তো এবার যেহেতু আমরা এটা বুঝলাম, এখানে একটু আসে, হ্যাঁ এখানে দেখো, আমি যখন ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছি, দিকে দিকে হলে কি নিচে যাচ্ছিল, নিচে যাচ্ছিল, নিচে যাওয়ার কারণে এখানে আমি -1/2 লিখছি। আর দিকটা যেহেতু নিচে, দিকের এখানে নর্থ পোলটা রাখতে হয়, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করে আসলাম। দিক যেদিকে নর্থ পোল সেদিকে, আর বিপরীত দিকে সাউথ পোল থাকবে। আবার এখানে দেখো ঘড়ির কাঁটার বিপরীতে আলোচনা করতেছি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছেন এটা, হ্যাঁ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে নিউক্লিয়াসটা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, তার মানে উপরে উঠতেছে, উপরে ওঠা মানে পজিটিভ হওয়া। দেখো এটা কিন্তু পজিটিভ, আমি হাফটা এখানে পজিটিভ দেখাইছি, এবং যেহেতু দিকটা উপরের দিকে তাই এটা আমি নর্থ পোল লিখতে হবে আমাকে, আর এটা লিখতে হবে সাউথ পোল। অবশ্যই পাশাপাশি নর্থ লেখা যাবে না, পাশাপাশি নর্থ লেখা যাবে না। আমি যদি এখানে একটু তোমাকে দেখাই, এই যে একটা বক্সের মধ্যে মনে করো দুইটা ইলেকট্রন আছে, দুইটাই তুমি উপরে দিছো বসাই, হ্যাঁ তাহলে দুইটাই নর্থ নর্থ, এটা তো হয় না, এটা তো ভুল। তাহলে কি হবে, একটা হবে নিচে উপরে, আর একটা হবে নিচে, একটা হবে নর্থ পোল, এটা হবে নর্থ পোল, অর্থাৎ উপর নিচ নর্থ গুলো থাকবে। এটা যদি নর্থ হয় এটা হবে সাউথ, এটা সাউথ দিলাম, আর এটা নর্থ হলে এটা সাউথ, অর্থাৎ বিপরীত গুলো পাশাপাশি থাকবে, এইভাবে থাকবে। তো তোমাকে এইভাবে এটা বুঝতে হবে। তাহলে হাইড্রোজেনের নিউক্লিয়াস গুলো এইভাবে ঘুরতে থাকে। তাহলে কি লিখছি এখানে, হাইড্রোজেন নিউক্লিয়াস অক্ষ বরাবর লাটিমের মতো ঘুরে। কিসের মতো ঘুরে? লাটিমের মতো ঘুরে। এই যে লাটিমের মতো ঘুরতেছে, এটাকেই বলা হচ্ছে লামর অগ্রগমন গতি, বা লামর প্রসেশনাল মোশন। এই যে লাটিমের মতো ঘুরতেছে এটাকে বলা হয় লামর অগ্রগমন গতি। আশা করি বুঝতে পারছো। আমরা এবার এই ছবিটার দিকে একটু তাকাই। এখানে তিনটা ছবি আঁকছে, এটা একটা, এটা একটা, এটা একটা। তুমি জানো হাইড্রোজেন গুলো ম্যাগনেট হিসেবে আচরণ করে, আর তুমি জানো ম্যাগনেটের মধ্যে একটা তোমার ম্যাগনেটের ভেক্টর রাশি, তাই আমরা দিক দিয়ে প্রকাশ করি। তাহলে দিকের যেটা সেটা নর্থ পোল, মনে করো এটা নর্থ, এটা সাউথ, কথা বুঝতে পারছো? তাহলে এটা যদি তোমার নর্থ হয় এটা হবে সাউথ, অনুরূপ ভাবে এখানেও এটা নর্থ, এটা সাউথ, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। যখন ম্যাগনেটিক ফিল্ড অফ থাকবে তখন এই হাইড্রোজেনের যে নিউক্লিয়াস গুলো এরা কিন্তু এলোমেলো ভাবে ছোটাছুটি করবে। দেখো ম্যাগনেটিক ফিল্ড অফ, তখন ছোটাছুটি করতেছে। এটাই হচ্ছে দেহের স্বাভাবিক অবস্থা, এটাই হচ্ছে দেহের স্বাভাবিক অবস্থা। তাহলে আমি একটু এখানে তোমাকে লিখে দেই, দেহের স্বাভাবিক অবস্থা এটা, দেহের স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক অবস্থা। দেহের স্বাভাবিক অবস্থায় আমাদের বডিতে যে পানিগুলো আছে, সেই পানিতে যে হাইড্রোজেন গুলো আছে, তারা কিন্তু সেই হাইড্রোজেন গুলো কিন্তু এইভাবে এলোমেলো ভাবে র্যান্ডমলি ছোটাছুটি করে। এটাই হচ্ছে দেহের স্বাভাবিক অবস্থা। বাট যখন আমি ওইখানে একটা চুম্বক ক্ষেত্র, বহিঃচুম্বক ক্ষেত্র প্রবেশ করাবো, তখন কিন্তু অন্যরকম ঘটনা ঘটবে। তার আগে বলি, এইখানে একটু আসো। এটা একটা ছোট ম্যাগনেট,
আর এটা একটা বড় ম্যাগনেট। নিজের বিবেককে প্রশ্ন করো তো, যে আমাদের এই ম্যাগনেটটা, ছোট ম্যাগনেটটা কি বড় ম্যাগনেটের কাছে আসবে, না বড় ম্যাগনেটটা ছোট ম্যাগনেটের কাছে আসবে? নিশ্চয়ই ছোট ম্যাগনেটটা বড় ম্যাগনেটের কাছে আসবে। অনুরূপ ভাবে এখানে তাকাও একটু, ওই যে আমাদের যে হাইড্রোজেন পরমাণুগুলো ছোট ছোট ম্যাগনেট হিসেবে আচরণ করে, সেখানে যখন একটা বড় চুম্বক ঢুকাই দেবো, প্রশ্ন হচ্ছে বড় চুম্বক আবার কোথায় পাবো? এই যে দেখো, এই যে দেখো এই ছবিটার দিকে, আমাদের একটা বড় চুম্বক না? আমাদের যখন ওই যে এই কম্পিউটারের এই পাশে যে বসে আছে একটা লোক, যে অপারেটর বসে আছে, সে কিন্তু যখন সুইচ অন করে মানে চালু করবে এটা, তখন কিন্তু এই ম্যাগনেট এই যন্ত্রটা কিন্তু চালু হয়ে গেল। তার মানে এখানে শক্তিশালী চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, শক্তিশালী চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। আর আমাদের বোর্ডের ভিতরে আছে দুর্বল চুম্বক ক্ষেত্র, এলোমেলো ভাবে ছোটাছুটি করছিল। দেখো এখানে একটু এলোমেলো ভাবে ছড়িয়ে থাকে, এটাই দেহের স্বাভাবিক অবস্থা। এই যে এখানে লিখছে দেহের স্বাভাবিক অবস্থা। যখন আমি বহিঃচুম্বক ক্ষেত্র দিব মেশিনের মাধ্যমে, তখন কিন্তু আমাদের এই ছোট ছোট যে হাইড্রোজেন পরমাণু গুলো ছিল, নিউক্লিয়াস গুলো ছিল, তারা কিন্তু বড়কে অনুসরণ করবে, বড়টাকে অনুসরণ করবে। অর্থাৎ ছোট ম্যাগনেট যেমন বড়টাকে অনুসরণ করে বড়র দিকে যায়, অনুরূপভাবে বড় ম্যাগনেটের ডিরেকশন যেদিকে হবে, এই যে দেখো এখানে বড় ম্যাগনেটের ডিরেকশন যেদিকে হবে, ছোট ম্যাগনেট গুলাও সেদিকে চলে যাবে। মানে উপরে দিছি বিধায় উপরে যাচ্ছে বিষয়টা এমন না। আমি যদি নিচের ডিরেকশনটা দিতাম, তাহলে কিন্তু এরা কিন্তু নিচের দিকে আসতো। কখন? যখন ম্যাগনেটিক ফিল্ডটা অন থাকবে, তখনই কিন্তু তারা বড় ম্যাগনেটকে ফলো করে উপরের দিকে চলে যাবে। আবারও বলতেছি, বড় ম্যাগনেটটা কোথায় ছিল? বড় ম্যাগনেটটা এমআরআই মেশিনে ছিল। আর এগুলো হচ্ছে হাইড্রোজেন, আমাদের বডিতে যে হাইড্রোজেন গুলো, সেগুলো তো দুর্বল ম্যাগনেট হিসেবে আচরণ করে। এরপরে দেখো, এরপরে রেডিও ট্রান্সমিটারটা আমি অন করে দেব। রেডিও ট্রান্সমিটার অন করে দেব, তার মানে কি? রেডিও ট্রান্সমিটার অন করে দেওয়া মানে রেডিও তরঙ্গ দৈর্ঘ্য প্রবেশ করা, মানে শক্তি দিচ্ছি। কারণ আমরা জানি ই ইকুয়াল এইচসি বাই ল্যামডা। কথা বুঝতে পারছো? তাহলে রেডিও তরঙ্গ দৈর্ঘ্য আমি এখানে দিচ্ছি। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া মানে শক্তি দেওয়া। যদিও তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয়, শক্তিটা হবে কম। কথা বুঝতে পারছো? তবে এখানে যদি আমি চিন্তা করি ইকুয়াল এস নিউ, এস নিউ মানে কম্পাঙ্ক, কম্পাঙ্ক এবং ই এর মান কিন্তু কি সমানুপাতিক। তাহলে এখানে রেডিও তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে চিন্তা করতে পারো তুমি, বা রেডিও কম্পাঙ্ক চিন্তা করতে পারো তুমি, তোমার ইচ্ছা। মনে করো তুমি তরঙ্গ আকারে দিচ্ছ। এখানে কিভাবে দিচ্ছ? রেডিও ট্রান্সমিটার অন করে। আমরা যদি আবার এই ছবিটার দিকে আসি, রেডিও ট্রান্সমিটার কয়েল, রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল, এখান থেকে কিন্তু তোমার ওই তরঙ্গটা যাচ্ছে, এখান থেকে ওই তরঙ্গটা যাচ্ছে, ওই তরঙ্গটাতে যাচ্ছে। তখন কি হবে? এখান থেকে যাওয়ার পরে আমাদের এই যে হাইড্রোজেন গুলো ছিল, হাইড্রোজেন গুলো সেগুলো কিন্তু নিচের দিকে চলে যাবে, ডিরেকশনটা নিচের দিকে যাবে। কেন নিচের দিকে আসলো? তুমি একটু এই দিকে চিন্তা করো, এদিকে চিন্তা করো। মনে করো এখানে কিছু একটা আছে, এখানে কিছু একটা আছে, এখানে আমি কিছু একটা এনার্জি দিচ্ছি বা একটা শক্তি দিচ্ছি, এখানে একটা, হ্যাঁ, এখানে একটা শক্তি দিচ্ছে। তাহলে এর ডিরেকশনটা কোন দিকে হবে বলো তো একটু? এর ডিরেকশনটা নিচের দিকে চলে যাবে না? অর্থাৎ এর ডিরেকশনটা তখন হবে কেমন? মাথাটা যাবে নিচের দিকে, পা গুলো যাবে উপরের দিকে। এই যে এই ঘটনাটাই এখানে ঘটে, এই ঘটনাটাই এখানে ঘটে। আমি যখন রেডিও তরঙ্গ দৈর্ঘ্য দিচ্ছি বা শক্তি দিচ্ছি, তখন কিন্তু আমাদের এই যে হাইড্রোজেনের যে নিউক্লিয়াস গুলো, তারা কিন্তু নিচের দিকে চলে যায়। কারণ রেডিও তরঙ্গ দৈর্ঘ্য তো অনেক, কম্পাঙ্ক তো অনেক। তুমি দেখো এখানে রেডিও তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্ক দেখো তুমি, এই যে দেখো 3 কিলো হার্টজ থেকে 3 × 10⁻11 হার্টজ, অনেক বেশি, অনেক বেশি। এই কারণে এটি সহ্য করতে পারে না হাইড্রোজেনের নিউক্লিয়াস। তার কারণ উপরের দিকে না গিয়ে বা স্থির না থেকে তারা ডিরেক্ট দিকটা চেঞ্জ করে নেয়, নিচের দিকে চলে আসে। তাহলে এটা নিচের দিকে যাচ্ছে না কেন? আমি বুঝাচ্ছি যে যখন আমরা দিব, তখন দেখো এটা হইলো, এটা হচ্ছে নিচের দিকে গেছে, এটা নিচের দিকে গেছে, এটাও নিচের দিকে যাবে, যেটা আমি এই ছবির দিকে দেখাইছি। এইখানে যে ছবিটা আছে এখানে দেখাইছি। তাহলে আগে থেকে মানে যখন রেডিও তরঙ্গ পড়ছিল, তখন এটা প্রথমে হয়েছিল, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা কিন্তু হয়নি, এটা সবার শেষে।
দেখো এটা কিন্তু এখনো হয়নি, এটা সবার শেষে হবে, সবার শেষে হয়ে এটাও ওই বাকি তিনটার মতো নিচের দিকে ডিরেকশনে চলে যাবে, নিচের দিকে দিকটা থাকবে। আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে কি লিখছি, এরপরে আমি রেডিও ট্রান্সমিটার অফ করে দিছি, মানে এই যে তোমার রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল থেকে যে রেডিও তরঙ্গটা বের হয় এটা আমি অফ করে দিছি। আগে অন করে দিছিলাম, এবার আমি অফ করে দেব। অফ করে দেওয়ার পরে কি হবে, অফ করে দেওয়ার পরে আমার এই ছবিটার দিকে আসি, অফ করে দেওয়ার পরে এখান থেকে বিকিরণ হবে, এখান থেকে বিকিরণ হবে। তাহলে বিকিরণ যদি হয়, তোমার মনে করো প্রথমে এইটার বিকিরণ হয়েছে, ডিরেকশনটা উল্টোর দিকে চলে যাবে, একটা পর্যায়ে এটা উল্টার দিকে চলে যাবে, মানে এক কথায় সবগুলোরই যখন বিকিরণ হয়ে যাবে তখন কিন্তু আবার পূর্বের অবস্থা। আমরা তো দেখো রেডিও ট্রান্সমিটারটা অফ করে দিছি, তার মানে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা অফ থাকবে। আর ম্যাগনেটিক ফিল্ড অফ মানে কি, তুমি এই ছবিটার দিকে তাকাও, এই ছবিটার দিকে তাকাও, ম্যাগনেটিক ফিল্ড অফ মানে কি, এরা এলোমেলো ভাবে র্যান্ডমলি ভাবে ছড়াছড়ি করবে, এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। অনুরূপভাবে এখানেও এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তাহলে এখানে একটু গবেষণা করে দেখো, যখন আমি, এখানে তো অনেক কথা বললাম, যখন রেডিও তরঙ্গ দিলাম, রেডিও তরঙ্গটা অনেক বড়, যার কারণে এদের ডিরেকশন গুলো চেঞ্জ হয়ে যায়। তার আগে যদি বলি, প্রথমে এলোমেলো ভাবে ছোটাছুটি করছিল হাইড্রোজেনের ইয়াগুলো, নিউক্লিয়াস গুলো। তারপরে যখন আমি ওই যে চুম্বক ক্ষেত্রটা স্টার্ট করলাম ইয়ার মাধ্যমে, তোমার কম্পিউটারের মাধ্যমে, তখন চুম্বক ক্ষেত্র যেদিকে যাবে আমাদের হাইড্রোজেনের নিউক্লিয়াস গুলো সেদিকে যাবে, উপরে গেলে উপরে, নিচে গেলে নিচে। এটা কিন্তু বহি চুম্বক ক্ষেত্র। আর আমাদের বডিতে যেটা আছে সেটা হচ্ছে দুর্বল চুম্বক ক্ষেত্র। আচ্ছা, একটা পর্যায়ে আমি যখন আমি যখন কি রেডিও তরঙ্গ ইউজ করব, অর্থাৎ রেজোনেন্স ঘটাবো, এখানে কি ঘটাবো, রেজোনেন্স ঘটাবো, টয়েস এফ কম্পাঙ্ক দিব, রেজোনেন্স ঘটাবো। রেজোনেন্স না ঘটালে কিন্তু হবে না, হ্যাঁ, কারণ এই যে দেখো, রেজোনেন্স ঘটাইলেই কিন্তু তোমার ডিরেকশনটা চেঞ্জ হবে, নাহলে কিন্তু হবে না, কারণ এটাও তো একটা শক্তিশালী, এটাও তো শক্তিশালী চুম্বক ক্ষেত্র। তাহলে এটার এটার চেয়েও বেশি শক্তি দিতে হবে, অর্থাৎ টয়েস এফ কম্পাঙ্ক দিতে হবে। আর টয়েস মানে কি ডাবল, ডাবল মানে কি রেজোনেন্স, তার মানে এখানে রেজোনেন্স ঘটাইতে হবে। রেজোনেন্স ঘটানোর পর আমাদের এই ডিরেকশন গুলো বিপরীত দিকে চলে যাবে, বিপরীত দিকে ধীরে ধীরে যাওয়ার পরে একটা পর্যায়ে এরকম হবে। তারপরে আমি এটা অফ করে দিব, রেডিও ট্রান্সমিটারটা কি করে দিব, অফ করে দিব। অফ করে দেওয়ার পরে আমার বিকিরণ করবে, শক্তি বিকিরণ করবে, শক্তি বিকিরণ করবে। তাহলে একবার শক্তি শোষণ করতেছে, তাহলে এটা মানে কি বুঝাচ্ছি আমি, এটা মানে আমি শোষণ বোঝাচ্ছি। এটা এখানে একটা শোষণ লিখে দিই শব্দটা, এখানে শোষণ লিখে দিই, শোষণ লিখে দিই। আর এটা দ্বারা আমি বিকিরণ বোঝাচ্ছি, বিকিরণ, বিকিরণ বোঝাচ্ছি। তাহলে একবার শোষণ হচ্ছে, একবার বিকিরণ হচ্ছে। এই যে শোষণ বিকিরণের একটা মাঝখানের টাইম থাকবে, শোষণ বিকিরণের টাইমটাই হচ্ছে স্বস্তিকাল বা রিল্যাক্সেশন টাইম, সংক্ষেপে টিআর। স্বস্তিকাল বা রিল্যাক্সেশন টাইম বা টিআর বলা হয়। এই যে শ্বসন হচ্ছে একবার, তারপরে ওইটা বন্ধ করে দেওয়ার পরে বিকিরণ হচ্ছে একবার, আর বন্ধ করে দেওয়ার পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, এবং তখন ওই কম্পাঙ্কটা আমরা কম্পিউটারের মাধ্যমে নির্ণয় করতে পারবো। তাহলে এই যে বিকিরণ হচ্ছে এখানে এফটা, কম্পাঙ্কটা, এই বিকিরণ হচ্ছে কিনা বলো, এই বিকিরণটা দেখো, এখানে ইংলিশ একটা কথা লিখছি, রি ইমিশন অফ রেডিও ওয়েভস, পুনরায় নির্গমন হচ্ছে, পুনরায় নির্গমন হচ্ছে। তাহলে এই নির্গমনটা তোমার কি হবে, রেজোনেন্সের মাধ্যমে বের করব। কিভাবে বের করব, এইভাবে বের করব। ওই যে বিকিরণ হচ্ছে, দেখতে পাইছ, এই যে বিকিরণ হচ্ছে, এই বিকিরণটা কে কালেক্ট করে, এই যে ছবিটার দিকে তাকাও, গ্রাডিয়েন্ট কয়েলস বিকিরণ শক্তিকে সংগ্রহ করে বা কালেক্ট করে। পরবর্তীতে সে এস- এই স্ক্যানার ওই সংগ্রহ করা কম্পাঙ্ককে কোথায় পাঠায় দেয়, কম্পিউটারে পাঠায় দেয়, কম্পিউটারে পাঠায় দেয়। ওই যে অজানা কম্পাঙ্কটা কিন্তু বিকীর্ণ শক্তিকে সংগ্রহ করে, বিকীর্ণ শক্তি বলতে আমি কম্পাঙ্কটাকে বোঝাচ্ছি। তুমি জানো যে E=h², আমি কম্পাঙ্ক দ্বারাও চিন্তা করতে পারি, শক্তি দ্বারাও চিন্তা করতে পারি। এই যে তোমার এটা বের হচ্ছে কম্পাঙ্কটা, এই কম্পাঙ্কটা শক্তি হিসেবে কে গ্রহণ করে বলো তো আমাকে, গ্রেডিয়েন্ট কয়েল সংগ্রহ করে। পরবর্তীতে এই সংগ্রহ করা কম্পাঙ্কটাকে বা শক্তিটাকে যাই বলে না কেন, স্ক্যানারের মাধ্যমে এই যে অজানা কম্পাঙ্কটাকে বা শক্তিটাকে কম্পিউটারে পাঠানো হয়। কম্পিউটার অ্যালগোরিদমের মাধ্যমে 3D ইমেজ তৈরি করে, কার, অর্গানের 3D ইমেজ তৈরি করে।
পরবর্তীতে সেই ইমেজটা বের করে ডক্টর সঠিকভাবে রোগ নির্ণয় করে ট্রিটমেন্ট করতে পারে। কথা বুঝতে পারছেন কি বললাম? তাহলে এই ঘটনাটা এখানে কিন্তু ঘটে, এই ঘটনাটাই ঘটে। আমি যদি আবারও একটু বলি কি কি হচ্ছে, আমরা কিন্তু এই যন্ত্রের পরিচয় দিচ্ছি, এই যন্ত্রটা পরিচয় দিচ্ছি। রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল থেকে কি বের হবে? তরঙ্গ দৈর্ঘ্য বের হবে। ঠিক আছে, কখন বের হবে? যখন চালু করবে, যে এই যে কম্পিউটার এখানে যে একটা লোক বসে থাকবে, বসে থাকবে না, কাজ করবে না, অপারেটর, সে চালু করবে মেশিনটা, তারপর রোগী ঢুকানোর পরে আর কি চালু করবে, তারপরে এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য বের হবে, তরঙ্গ দৈর্ঘ্য বের হবে, তারপরে গ্রেডিয়েন্ট কয়েল আমাদের ওই বিভিন্ন শক্তি থেকে গ্রহণ করবে। আর এখানে শক্তিশালী চুম্বক থাকে, চুম্বকটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে। তারপরে এখানে পেশেন্ট টেবিল, এখানে পেশেন্টকে উঠায় পেশেন্টকে ঢুকানো হয়। যেমন এখানে একটা পেশেন্ট ঢুকানো হয়েছে, দেখো পেশেন্ট ঢুকানো হয়েছে। তারপর এখানে দেখো একটু কি কি হয়। আমাদের দেহের মধ্যে যে হাইড্রোজেন আছে অনেকগুলো, প্রায় 70%, প্রায় 70%, এগুলো কিন্তু এলোমেলোভাবে ছোটাছুটি করে, এবং এদের লব্ধি, এদের যে লব্ধি যে মোমেন্ট, সেই লব্ধি মোমেন্টটা কিন্তু জিরো থাকে। এদের লব্ধি মোমেন্টটা কি থাকে? লব্ধি মোমেন্টটা জিরো থাকে। কিভাবে জিরো থাকে দেখো একটু। এটা যে যে দিকে আছে এটা তার বিপরীত দিকে আছে, এটা যে দিকে আছে এটা তার বিপরীত দিকে আছে। তো আমি যদি এখানে রাব পাতায় তোমাকে একটু দেখাই, আমি যদি রাব পাতায় তোমাকে একটু দেখাই, এটা একটা হাইড্রোজেন, হ্যাঁ এটা একটা হাইড্রোজেন, এটা আরেকটা হাইড্রোজেন, এটা আরেকটা হাইড্রোজেন, এটা এরকম করে আছে। তারপরে মনে করো যে এটা আরেকটা হাইড্রোজেন, এটা আরেকটা হাইড্রোজেন, এটা তোমার মনে করো যে এরকম করে আছে। তারপর এটা আরেকটা হাইড্রোজেন, এটা এরকম করে আছে। দেখো, একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে, নেট ম্যাগনেটিক মোমেন্ট জিরো পাওয়া যাবে। নেট ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট, নেট ম্যাগনেটিক মোমেন্ট জিরো পাওয়া যাবে। কেন? একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দেবে। তোমরা ম্যাগনেটিক মোমেন্ট টপিকে ভালো করে বুঝতে পারবা। একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দেবে, জিরো হবে। তার মানে এখানে ম্যাগনেটিক মোমেন্ট আমরা জিরো পাবো, কারণ একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে। এরপরে যখন আমরা ওইখানে ওই যে মেশিনটা চালু করতেছি, তখন আমাদের চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে একটা। ওই যে বড় একটা ম্যাগনেট ছিল না যন্ত্রের মধ্যে, এই যে বড় যন্ত্রটা ছিল, যে এই বড় যন্ত্রের বড় ম্যাগনেট ছিল একটা, এই ম্যাগনেটটাকে ম্যাগনেটিক মোমেন্ট, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হচ্ছে, বহিঃচুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। এবং যেহেতু বহিঃচুম্বক ক্ষেত্র আর আমাদের বডিতে আছে ক্ষুদ্র চুম্বক হাইড্রোজেন গুলো, তাহলে বহিঃচুম্বককে ফলো করবে। এবং এই উদাহরণটা আমি দিয়েছিলাম, ছোট চুম্বকের সাথে যখন একটা বড় চুম্বক রাখবো তখন ছোট চুম্বকটা বড় চুম্বককে ফলো করবে। তাই বড় চুম্বকের ডিরেকশন যেদিকে থাকবে ছোট চুম্বকগুলো সেদিকে যাবে। এটা কখন? যখন ম্যাগনেটিক ফিল্ড অন থাকবে, চুম্বক ক্ষেত্রটা অন থাকবে। আর যখন চুম্বক ক্ষেত্র অফ থাকবে তখন এরকম এলোমেলোভাবে ছড়ায় ছিটিয়ে থাকে। তাহলে এখানে নেট ম্যাগনেটিক মোমেন্ট ফিল্ড জিরো পাচ্ছি, নেট ম্যাগনেটিক ফিল্ড জিরো পাচ্ছি। কেন? কারণ এখানে বিপরীত, মানে তোমার একজন আরেকজনকে ক্যান্সেল আউট করতেছে। তাই এখানে এটি লেখা লেখা ছিল, এখানে আমার আর লেখার দরকার ছিল না। এই পাশে নেট নেট ম্যাগনেটিক মোমেন্ট জিরো ছিল এখানে স্বাভাবিক অবস্থায়। এরপরে আমি যে কাজ করব সেটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল থেকে আমি তরঙ্গ দৈর্ঘ্য ছাড়বো, তরঙ্গ দৈর্ঘ্য ছাড়বো, অর্থাৎ রেডিও ট্রান্সমিটার অন করে দেবো। কয়েলটা চালু করা মানে রেডিও ট্রান্সমিটার অন করে দেওয়া। ওইখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য বের হবে, এবং এই যে হাইড্রোজেনের প্রোটন গুলো এগুলো কিন্তু শোষণ করবে, শোষণ করে উল্টার দিকে ঘুরে যাবে, শোষণ করে উল্টার দিকে ঘুরে যাবে। কেন? কারণ হাইড্রোজেনের এত পাওয়ার নাই। আর এখানে রেজোনেন্সের মাধ্যমে তোমার টোয়াইস এফ কম্পাঙ্ক বিশিষ্ট দেওয়া হবে, রেডিও কম্পাঙ্ক টোয়াইস এফ দেওয়ার পরে এতে ডিরেকশন গুলো ঘুরে যাবে। ঘুরে যাওয়ার পরে দেখো এটা এখনো ঘুরেনি, এটা কিন্তু এইখানে ঘুরছে। তারপরে আমি ট্রান্সমিটারটা অফ করে দেব, তারপরে বিকিরণ হবে। তাহলে একবার শোষণ হচ্ছে, একবার বিকিরণ হচ্ছে। এই যে টাইমটা, এটাকে মানে স্বস্তিকাল বা রিল্যাক্সেশন টাইম, বা সংক্ষেপে টিআর বলে। তারপরে এই যে বিকিরণটাকে আমরা বলছি রি এমিশন অফ রেডিও ওয়েভস, পুনরায় নির্গমন। এখন কতটুকু নির্গমন হয়েছে, এই নির্গমনটা কম্পাঙ্ক আকারে আমরা এখন রেজোনেন্সের মাধ্যমে বের করার চেষ্টা করব। আমরা তো আর পারবো না, কম্পিউটার পারবে। তাহলে এই কম্পাঙ্কটা শক্তি হিসেবে বা কম্পাঙ্ক হিসেবে কে কালেক্ট করবে? গ্রাডিয়েন্ট কয়েল এটা কালেক্ট করবে। তারপরে স্ক্যানার ওই অজানা কম্পাঙ্কটাকে, অজানা স্ক্যানার ওই অজানা কম্পাঙ্কটাকে কম্পিউটারে পাঠিয়ে দিয়ে অ্যালগোরিদমের মাধ্যমে 3D ইমেজ তৈরি করবে কার? অর্গানের, অঙ্গের। তারপরে ডাক্তাররা সঠিকভাবে রোগ নির্ণয় করে ট্রিটমেন্ট করতে
পারবে, ট্রিটমেন্ট করতে পারবে। এইভাবে কিন্তু আমরা এই জিনিসটা মাথায় রাখবো। অনেক কথা বলা হয়েছে, এত কিন্তু কথা আমাদের কাজে লাগে না। এরপরে আমরা আরেকটা চিত্রে আসলাম। এই চিত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই যে ভেরি 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 ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। তো এখানে রেজোন্যান্স কাকে বলে? শক্তির শোষণ ও বিকিরণ করে উচ্চ শক্তি স্তরে গমন ও নিম্ন শক্তি স্তরে ফিরে আসাকে রেজোন্যান্স বলে। এই যে গমন আর ফিরে আসা, এই জিনিসটা তোমাদের কাছে নতুন মনে হইতে পারে। গমন এবং ফিরে আসা নতুন মনে হইতে পারে, তবে এইটুকু শিওর, শোষণ বিকিরণ সম্পর্কে আমরা আলোচনা করে আসলাম। একবার শোষণ হচ্ছে, রেডিও তরঙ্গ দৈর্ঘ্য যখন ঢুকতেছে, অর্থাৎ যখন আমি ওই যন্ত্রটা চালু করলাম, রেডিও ফ্রিকোয়েন্সি কয়েলটা, তখন সেখান থেকে রেডিও তরঙ্গ দৈর্ঘ্য আসতেছে এবং শোষণ করতেছে। তারপরে ওই মিটারটা বন্ধ করে দিলে বিকিরণ হচ্ছে, শোষণ বিকিরণ হচ্ছে, এবং এর মাঝখানের টাইমটাকে আমরা রিল্যাক্সেশন টাইম বলছিলাম। যাও, এইটুকু তো আমরা বুঝছি। তারপরে এখানে গমন এবং ফিরে আসা এই জিনিসটাকে আমরা বলতেছি রেজোনেন্স। এখন এই গমন এবং ফিরে আসা এটা কি, এটা আমরা চিত্রের মধ্যে আলোচনা করব। তো দেখো, এখানে একটা চিত্র আঁকছি আমি, এখানে একটা চিত্র আছে দেখো। এটা হচ্ছে শক্তি বোঝাচ্ছে, আর এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র বোঝাচ্ছে বি। বি চুম্বক ক্ষেত্রকে বি দ্বারা প্রকাশ করে। যখন আমি সোজাসুজি একটা দাগ টানলাম তখন চুম্বক ক্ষেত্র অনুপস্থিত দেখাচ্ছে এখানে। বাট যখন আমার এটা দুইটা অংশে ভাগ হয়ে যায়, দুইটা অংশে ভাগ হয়ে যায়, মানে নিউক্লিয়াস গুলো, কার নিউক্লিয়াস? হাইড্রোজেনের নিউক্লিয়াস গুলো যখন দুইটা অংশে ভাগ হয়ে যায়, কিভাবে ভাগ হবে? চুম্বক ক্ষেত্র যখন বাড়বে, দেখো এখান থেকে বাড়া স্টার্ট হচ্ছে, আমার বাড়তেছে, এই জিনিসটাও বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, যত বাম থেকে ডানের দিকে যাচ্ছে আমি, যত আমি বাম থেকে ডানের দিকে যাচ্ছি, তত আমার এই জিনিসটা বাড়তেছে, ওইটা ওই পাশে বাড়তেছে। অর্থাৎ এই যে দেখো ওই পাশে, আর এটা এই পাশে বাড়তেছে। এই জিনিসটাকে বলবো চুম্বক ক্ষেত্র উপস্থিত। একটা পর্যায়ে একটা সাম্যাবস্থায় থাকবে, একটা পর্যায়ে কি থাকবে? সাম্যাবস্থা থাকবে, এবং এইভাবে একই অক্ষ বরাবর চলতে থাকবে দুইজনে। একটা চলবে প্যারালাল অবস্থায়, আর একটা চলবে অ্যান্টি প্যারালাল অবস্থায়। যদি প্যারালাল অবস্থায় বলি তাহলে আমরা বলবো প্লাস হাফ, আর অ্যান্টি প্যারালাল হিসেবে বলবো মাইনাস হাফ। তবে এখানে প্লাস হাফ মাইনাস হাফ বড় বিষয় না, কেউ চাইলে উপরেও প্লাস হাফ দিতে পারে, নিচেও মাইনাস হাফ দিতে পারে, কোনো অসুবিধা নাই। আমাদের বইগুলোতে যেহেতু প্লাস হাফ দিয়ে করছে, আমরাও প্লাস হাফ দিয়ে করলাম, এটা মেজর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে এটাকে বলতেছে আমি আলফা স্তর, এটাকে বলতেছে বিটা স্তর। তাহলে কিন্তু হাইড্রোজেনের নিউক্লিয়াস গুলোকে কিন্তু দুইটা অংশে ভাগ করলাম, একটা আলফা স্তর, একটা হচ্ছে বিটা স্তর। আচ্ছা, এখান থেকে একটা শক্তির পার্থক্য পেতেই পারি। একটা হচ্ছে কম শক্তির স্তর আলফা স্তর, আর একটা হচ্ছে বিটা স্তর উচ্চ শক্তির স্তর। তাহলে এটা হচ্ছে বিটা স্তরটা উচ্চ শক্তির, এটা হচ্ছে উচ্চ শক্তির, আর আলফা স্তরটা হচ্ছে কম শক্তির। হ্যাঁ, এটা হচ্ছে কম শক্তির। তো এই যে বিষয়টা, যে শক্তির পার্থক্য পাচ্ছি, তারপরে ডেল্টা ই ইকুয়াল কি হয়, নিলস বোর মডেলে আমরা কি পড়ছিলাম? E2 মাইনাস E1, অর্থাৎ বড় শক্তি মাইনাস ছোট শক্তি। সেটাকেই যদি আমরা কাজে লাগাই মনে মনে, তাহলে বড় শক্তি কি, উচ্চ শক্তি এটা বিটা মাইনাস আলফা। এটা যদি E2 মনে মনে চিন্তা করো, আর এটা যদি E1 মনে মনে চিন্তা করো, তাহলে ডেল্টা ই ইকুয়াল কি হয়? E2 মাইনাস E1 হয়। আর E2 মাইনাস E1 মানে এস নেও। তো E2 মাইনাস E1 এর জায়গায় বিটা মাইনাস আলফা নিয়ে কাজ করতেছে আমি। আমরা এখানে দিব আলফা স্তর প্যারালাল, আর এখানে দেবো বিটা স্তর অ্যান্টি প্যারালাল। এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, আমরা, আমি একটু তোমার দিয়ে দেখাই, এখানে একটা রেডিও ওয়েভ ফেলা হয়, RADIO, রেডিও ওয়েভ, রেডিও তরঙ্গ ফেলা হয়। রেডিও ওয়েভ ফেলার পরে, রেডিও ওয়েভ ফেলার পরে নিম্ন শক্তি স্তর থেকে নিউক্লিয়াস উচ্চ শক্তি স্তরে গমন করে শক্তিটা, এবং যখন মিটার বন্ধ করে দেব তখন শক্তি বিকিরণ করে নিচের দিকে চলে আসবে, নিচের দিকে চলে আসবে, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম। তাহলে শক্তি শোষণ করে উপরের দিকে চলে যাবে, আর শক্তি বিকিরণ করে নিচের দিকে চলে আসবে। তাহলে এখানে আমরা কেমনে লিখবো, এখানে একটু লিখে দিই, শক্তি শোষণ করবে, এটা লিখে দেই, শক্তি শোষণ, শক্তি শোষণ করে উপরের দিকে যাচ্ছে। আর এটা হচ্ছে শক্তি বিকিরণ, এটা হচ্ছে শক্তি বিকিরণ, শক্তি বিকিরণ করে নিচের দিকে চলে আসতেছে। কখন? যখন আমরা এটা বন্ধ করে দিচ্ছি। আমরা তো একবার অফ করছিলাম, একবার অন করছিলাম,
তাই না? রেডিও ফ্রিকোয়েন্সি কয়েলটা একবার অন করছিলাম, তারপরে রেডিও ফ্রিকোয়েন্সি কয়েলটা একবার অফ করছিলাম। এখানে কিন্তু সেম ঘটনা। রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল যখন অন করব, রেডিও ওয়েভটা আমার এখানে আসে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে শক্তি যাবে, এবং উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে শক্তি আসবে। অর্থাৎ এখানে একটা শক্তির পার্থক্য পাবো। আর এই যে আসতেছে এবং যাচ্ছে, এই যে টাইমটা, এটাকে আমরা রিল্যাক্সেশন টাইম বলে আসতেছিলাম। তুমি একটু এরকম করে কষ্ট করে মাথা রাখার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে যে বিষয়টা হবে সেটা হচ্ছে এখানে একটা রেজোনেন্স পাওয়া যায়। হ্যাঁ, এখানে কি পাওয়া যায়? রেজোনেন্স পাওয়া যায়। এই রেজোনেন্সটাকে যদি আমরা কম্পিউটারে প্রসেস করি, তাহলে এরকম কিছু সিগন্যাল দেখতে পাবো, এরকম কিছু চিত্র দেখতে পাবো। অর্থাৎ এদিক দিয়ে সিগন্যাল বোঝাচ্ছে, এদিক দিয়ে চুম্বক ক্ষেত্র বোঝাচ্ছে। চুম্বক ক্ষেত্র বাড়াবো এবং এইরকম কিছু 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 চিত্র দেখতে পাবো, আমরা রেজোনেন্সের চিত্র দেখতে পাবো, ঠিক আছে? তো এখানে একটা কথা লিখছি আমি, মানের নির্ভরশীলতা। মানের নির্ভরশীলতা, এখানে দুইটা পয়েন্ট লিখছি। এক নম্বর পয়েন্ট হচ্ছে নিউক্লিয়াসের স্বস্তিকালের উপর ডিপেন্ড করে, নির্ভর করে। স্বস্তিকাল মানে টিআর এর উপর, মানে রিল্যাক্সেশন টাইমের উপর নির্ভর করে। যদি আমাদের শরীরে মাথায় মস্তিষ্কে কোনো রোগ টোগ থাকে, তাহলে এটা কিন্তু তোমার টাইমটা হেরফের হবে। হেরফের বলতে বোঝাচ্ছে এই যে একবার যাচ্ছে একবার আসতেছে, এটা কিন্তু স্বাভাবিক, মানুষ প্রত্যেকটা মানুষেরই হয়, প্রত্যেকটা মানুষেরই হয়। আমাদের বডিতে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে যদি এমআরআই মেশিনে আমাদের বডিটা দেওয়া যায়। অর্থাৎ একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের শরীরেই হয়। কিন্তু যদি আমাদের শরীরে কোনো রোগ টোগ থাকে, অর্থাৎ যার তুমি এমআরআই করতে, অর্থাৎ যেই অঙ্গটার, অর্থাৎ মস্তিষ্কে তুমি যদি চিন্তা করো, মনে করো রোগ আছে, তখন এই যে টাইমটা, এই রিল্যাক্সেশন টাইমের একটা তারতম্য ঘটবে। রিল্যাক্সেশন টাইমের একটা তারতম্য ঘটবে। রোগ থাকলে তারতম্য ঘটবে। লিখে দেই, এই যে এখানে রোগ থাকলে, রোগ থাকলে তারতম্য, তারতম্য ঘটবে। রোগ থাকলে তারতম্য ঘটবে। পাশাপাশি 2 নম্বর পয়েন্ট লেখা হয়েছে, সেটা হচ্ছে নিউক্লিয়াসের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। নিউক্লিয়াসের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে কেন? আমরা একটু চিন্তা করি। চিন্তা করবো কিভাবে? মনে করো এই পাশে দেখে আমি, আমাদের এটা মস্তিষ্ক, হ্যাঁ এটা মস্তিষ্ক। আমাদের এখানে কোনো একটা জায়গায় টিউমার হয়েছে। হ্যাঁ, টিউমার হয়েছে মানে কালো দাগ হয়েছে, মনে করো টিউমার হয়েছে। তো টিউমার যদি হয়, তাহলে এখানে কিন্তু পানির পরিমাণটা বেশি থাকে। পানির পরিমাণটা বেশি থাকে। পানির পরিমাণটা একটু মাথায় রাখতে হবে, পানির পরিমাণটা বেশি থাকে, আর এটার ঘনত্বটা কম থাকে। তো আমরা জানি S=N/V। পানির পরিমাণ যদি বেশি থাকে, ঘনত্বটা কম থাকবে। যা হোক, এখানে পানির পরিমাণ বেশি থাকে। পানির পরিমাণ বেশি থাকা মানে কি জানো? হাইড্রোজেনের পরিমাণ বেশি থাকা। তাহলে পানির পরিমাণ বেশি থাকা মানে H2O এর পরিমাণ বেশি থাকা মানে, H2O বেশি মানে H বেশি থাকা। H বেশি থাকা মানে কি? চুম্বক বেশি থাকা, ছোট ছোট চুম্বক গুলো বেশি থাকা। তাই যখন আমরা রেডিও ওয়েভটা এখানে ফেলবো, যখন রেডিও ওয়েভটা ফেলবো, রেডিও তরঙ্গটা ফেলবো, তখন বেশি শক্তি শোষণ করবে। কারণ এখানে অসংখ্য হাইড্রোজেন পরমাণু এখন আছে। কখন? যখন রক থাকবে, টিউমার থাকবে আর কি। পানির পরিমাণ যখন বেশি থাকবে, তখন বেশি পরিমাণে শোষণ করে নিবে শক্তিটা, তরঙ্গটা আর কি। তরঙ্গ বা শক্তি আর কি বেশি পরিমাণ শোষণ করে নিবে। এই বেশি পরিমাণ শোষণ করে নিয়েই তো সে লাফ দিয়ে উপরের দিকে চলে যাবে, তাই না? তারপরে কিছু সময় পর ওটা রেডিও ট্রান্সমিটার অফ করে দিলে শক্তি বিকিরণ করে নিচের দিকে চলে আসবে। এই যে বেশি পরিমাণ শক্তি শোষণ করতেছে, যার কারণে এখানে একটা টাইমের উল্টা, টাইমের একটা হেরফের হবে আর কি। সঠিক টাইম পাবো না। তাই লিখছি এখানে আমি, রোগ থাকলে তারতম্য ঘটবে কার? এই যে রিল্যাক্সেশন টাইমের, এই যে রিল্যাক্সেশন টাইমের তারতম্য ঘটবে যদি রোগ থাকে, অসুখ বিসুখ থাকে, টিউমার থাকে। নিউক্লিয়াসের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। আমরা এমসিকিউর জন্য এটা মনে রাখবো। আচ্ছা, এখানে একটা কথা লিখছি আমি, বিশেষ দ্রষ্টব্য, রোগাক্রান্ত কোষ বা টিস্যুতে হাইড্রোজেন নিউক্লিয়াস, মানে হাইড্রোজেনের নিউক্লিয়াসের রিল্যাক্সেশন টাইম স্বাভাবিক টিস্যুর তুলনায় ভিন্ন হয়। যেটা লিখছি কিনা তারতম্য ঘটে, মানে ভিন্ন হয় আর কি। কেন ভিন্ন হয়? আমি কিন্তু বললাম, কি বলছি, যে বেশি হওয়া মানে, মানে টিউমার হওয়া মানে পানির পরিমাণ বেশি হওয়া, মানে হাইড্রোজেনের পরিমাণ বেশি হওয়া, বেশি পরিমাণে শক্তি, এনার্জি, যাই বলি না কেন, কম্পাঙ্ক,
এগুলো কিন্তু শোষণ করে নেবে। শোষণ করার কারণেই এখানে কিন্তু টিআর এর মানটা একটু কম বেশি ঘটবে, অর্থাৎ স্বাভাবিক টিস্যুর তুলনায় ডিফারেন্ট থাকবে। এটা একটু মাথায় রাখতে হবে। এমআরআই এর ব্যবহার, এমআরআই এর ব্যবহার এক, টিউমার শনাক্তকরণ এমআরআই ইউজ করা। শুধু টিউমার কেন, মূত্রথলি, যকৃৎ, বৃক্ক, মস্তিষ্ক, হাড় ইত্যাদি। মূলত নরম অংশগুলোকে নরম অংশগুলোর কাজের জন্য এমআরআইটা ইউজ করা বেটার। কারণ আমাদের হাড়ের জন্য এক্স রে যখন করব, হাড় ভেঙে গেলে এক্স রে যখন আমরা করতে যাব, আমরা কিন্তু ভালো একটা মোটামুটি রেজাল্ট পাই। কিন্তু মাংসের ভিতরে, তোমার মস্তিষ্কের ভিতরে যখন কোনো সমস্যার সৃষ্টি হবে, তখন কিন্তু এক্স রে করে আমরা বের করতে পারবো না। তখনই কিন্তু এমআরআই এর হেল্প নিতে হয়। মূলত এমআরআই নরম, শরীরের ভিতরে নরম অংশগুলোর ভালো একটা 3D ইমেজ তৈরি করে দিতে পারে আমাদের। শুধু নরম অংশ না, শক্ত অংশগুলোও দিতে পারে। গেল 1 নম্বর। 2 নম্বর, জীবাণু সংক্রমণে শনাক্ত, জীবাণু আছে কিনা বডির ভিতরে সেটা এমআরআই কিন্তু শনাক্ত করতে পারে, তার সেই ক্ষমতা আছে। রক্তক্ষরণ শনাক্তকরণও কিন্তু হেল্প করতে পারে এমআরআই। টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধিতেও সহায়তা করে এমআরআই, অস্বাভাবিক বৃদ্ধি টিস্যুর। 5 নম্বর, বিভিন্ন অর্গান মানে বিভিন্ন অঙ্গের 3D ইমেজ তৈরিতে কিন্তু বিশেষভাবে সহযোগিতা করে এমআরআইটা। 6 নম্বর পয়েন্ট, দেহের কঠিন, নরম, তরল অংশকে ভালোভাবে পৃথক করতে পারে এই এমআরআই। এই হচ্ছে এমআরআই এর ব্যবহার। মূল মূল অংশগুলো আমি তুলে ধরছি এখানে। হ্যাঁ, এখানে একটা কথা লিখছি, সুন্দর কথা, দেখো। এ পদ্ধতিতে কোনো ধরনের, দেখো একটু, এ পদ্ধতিতে কোনো ধরনের তেজস্ক্রিয় রশ্মির ব্যবহার নেই বলে শরীরে কোনো কলার ক্ষতির সম্ভাবনা থাকে না। তাহলে এটা কিন্তু ইউজ করে ভালো। কিন্তু এক্স রে কিন্তু খারাপ জিনিস, এক্স রে কিন্তু এর তুলনায় খারাপ জিনিস, সে কিন্তু কোষের ক্ষতি করে। কিন্তু এমআরআই কিন্তু কোষের ক্ষতি করে না, ঠিক আছে, কারণ এখানে কোনো তেজস্ক্রিয় রশ্মির কোনো ইউজ নাই। আচ্ছা, তো প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ দিক থাকতেই পারে, এটারও একটা অসুবিধা আছে। কি অসুবিধা থাকে? রোগীর দেহে যদি পেসমেকার থাকে, আমাদের থাকে না বডির ভিতরে, হার্টে, বডির ভিতরে, এই পেসমেকার যদি যুক্ত থাকে তাহলে রোগ নির্ণয়ের ক্ষেত্রে অসুবিধা হবে। 2 নম্বর, রোগীর দেহে কোনো ধাতব বস্তু থাকলে, ধাতব বস্তু এমনকি যদি ঘড়িও তোমার থাকে, ধাতব বস্তু ঘড়ি যদি থাকে এখানে হাতে, তাহলে কিন্তু এখানে কিন্তু তোমার ভালো রেজাল্ট আসবে না, মানে অসুবিধা হবে। 3 নম্বর, ধারণকৃত প্রেরিত প্রতিচ্ছবি মানে 3D ইমেজ বোঝাচ্ছি আমি, অধ্যয়ন ও পর্যবেক্ষণ উভয় সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন। এটা তো যে কেউ করতে পারবে না, এটা তো ফটোকপি মেশিন না যে রাস্তার লোক এনে তুমি করাতে পারবা, তাই না? এরকম লোকেও লাগবে যে ভালো এটা সম্পর্কে ধারণা রাখতে পারে, ভালো এটা সম্পর্কে বুঝতে পারে, ঠিক আছে। 4 নম্বর, এটার খরচ অত্যন্ত ব্যয়বহুল, অত্যন্ত ব্যয়বহুল। এটা হাসপাতাল ভেদে বিভিন্ন রকম হতে পারে। যেমন তোমার ঢাকা মেডিকেলে যদি তুমি যাও, 3,500 থেকে 4,000-এর মধ্যে হতে পারে। তারপরে তোমার আরো বিভিন্ন মেডিকেলে বিভিন্ন রকম দাম তারা নিয়ে থাকে, বিভিন্ন রকম দাম নিয়ে থাকে। তবে আমাদের গরিব দেশে 3,000 3,500 টাকা অনেক বেশি, অনেক বেশি। আমরা তো গরিব মানুষ, এত টাকা এই কারণে বলা হয়েছে এটা অত্যন্ত ব্যয়বহুল পদ্ধতি। আচ্ছা, এখানে একটা পয়েন্ট লিখছি আমি, এমআরআই এবং এক্স রে, এই দুইটার মধ্যে কোনটা বেটার? এমআরআই বেটার। কেন? ওই যে কিছুক্ষণ আগে বললাম, এখানে তেজস্ক্রিয় রশ্মি ইউজ করা হয় না, তাই কোনো টিস্যুর ক্ষতির সম্ভাবনা থাকে না। আর এখানে টিস্যুর সম্ভাবনা, ক্ষতির সম্ভাবনা থাকে। এখানে টিস্যুর ক্ষতি হয় না, আর এখানে ক্ষতি হয়। এখানে ক্ষতি হয়, আর এটা বেটার না, এটা ভালো না। এখন এই যে অনেক কথা বললাম, এতগুলো কথা আদৌ কাজে লাগবে? আনসার হচ্ছে না। কি কি কাজে লাগবে বলি। প্রথমে দেখো, এমআরআই এর ব্যবহার যেটা, এই ব্যবহারটা ভেরি 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 ইম্পর্টেন্ট। অসুবিধা ভেরি 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 ইম্পর্টেন্ট। এমআরআই এবং এক্স রে এর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ এটাও ভেরি 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 ইম্পর্টেন্ট। পাশাপাশি আমাদের যে এই চিত্রটা, এটাও কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি এখানে রেজোন্যান্সের সংজ্ঞাটা কাজে লাগতে পারে, এবং এখানে যে চিত্রটা, এই চিত্রটা কাজে লাগবে না। এই চিত্রটা, ওই যে রেজোন্যান্স যে পাবো কম্পিউটার থেকে, আমাকে যে একটা রেজোন্যান্স দেখাবে ওনারা, ওই রেজোন্যান্সের ছবিটা কেমন হতে পারে সেটাই আমরা কিন্তু এখানে দেখাইছি। মূলত এটা কম্পিউটারের কাজ, আমাদের কাজ না।
আর মানের নির্ভরশীলতা, এটা একটু ভেরি 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 ইম্পর্টেন্ট। অর্থাৎ রিল্যাক্সেশন টাইম যেটা, এটা কাজে লাগবে। আর বিভিন্ন ঘনমাত্রা মানে সি, কনসেন্ট্রেশন উপর কাজে লাগবে। এই দুইটা জিনিস কাজে লাগতে পারে। আর বিশেষ দ্রষ্টব্যটা এখানে যেটা লিখছি এটা কাজে লাগবে না। তারপরে আসো মূলনীতি যে কথা লিখছি, মূলনীতির এখানে এনএমআরটা কাজে লাগবে। তারপরে হাইড্রোজেন দুর্বল ম্যাগনেটিক হিসেবে আচরণ করে, সেটা তোমার কাজে লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এগুলা কম শক্তির প্যারালাল, উচ্চ শক্তির অ্যান্টি প্যারালাল, এটা আমাদের কাজে লাগবে না। তারপরে এটা কাজে লাগবে, এটা কাজে লাগবে, ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা কাজে লাগবে। যে কোনো ম্যাগনেটের মধ্যে ম্যাগনেটিক মোমেন্ট থাকে, এটা কাজে লাগবে। পাশাপাশি এখানে আমাদের যে কথাগুলো লিখছি, অনুরণন যে এক্সাম্পল গুলো দিচ্ছি, এটা কাজে লাগবে না। তবে অনুনাদের এই দুইটা পয়েন্ট কাজে লাগতে পারে। অনুরণনের দুইটি কম্পাঙ্কের মান সমান হতে হবে এবং লব্ধি কম্পাঙ্ক ডাবল হতে হবে, এই দুইটা পয়েন্ট কাজে লাগতে পারে। পাশাপাশি এই যে চিত্র মিত্র যেগুলো কথা লিখছি আমি, এগুলো কাজে লাগবে না। তারপরে অপর পৃষ্ঠায় দেখো, ম্যাগনেটিক এমআরআই এর পূর্ণরূপটা কাজে লাগবে, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। পাশাপাশি এখানে শক্তিশালী চুম্বক ক্ষেত্র ইউজ করা, এটা কাজে লাগবে। এককটা তোমার মানটা কাজে লাগবে। তারপরে রেডিও তরঙ্গ দৈর্ঘ্যটা কাজে লাগতে পারে, খুব একটা কাজে লাগবে না, তবে করে নিবা। বেতার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার, কাজে লাগতে পারে। সংজ্ঞাটা পড়লে পড়বা, না পড়লে নাই। ইতিহাসটা কাজে লাগে না, লাগবে শুধু আবিষ্কার ওই দুইজনের নাম, পাশাপাশি ওরা যে নোবেল পান 2003 সালে, এইটুকু কাজে লাগবে, আর খুব একটা কাজে লাগবে না। তুমি ভিডিওটা, আমি জানি ভিডিওটা তোমার বুঝতে অসুবিধা হবে, যেহেতু অনেক বড় ভিডিও, অনেক বড়, এবং বুঝতে অসুবিধা হচ্ছে। তুমি যদি 5 থেকে 6 বার এবং সর্বোচ্চ 10 বার ভালো করে বুঝে 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 দেখো জিনিসগুলো, তারপরে মূল বই পড়তে যাও, তাহলে তুমি আমার কথা বুঝতে পারবা। তাহলে মূল বই পড়ার পূর্ব কন্ডিশন, আগে আমার এই যে লেকচারটা 1 থেকে 10 বার ভালো করে, একদিনে দেখার দরকার নেই। তুমি 1 সপ্তাহ টাইম নাও, 1 সপ্তাহ টাইম ধীরে 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 কন্টিনিউ অল্প অল্প করে দেখো, এবং আমি যা যা বলতেছি মাথায় রাখার চেষ্টা করো, নোট করো। তারপরে যখন পুরো জিনিসটা মাথায় সেট আপ হয়ে গেল, তখন তুমি মূল বইয়ে হাত দিবা এবং রিডিং টিডিং একটু করবা। কথা বুঝতে পারছো? এইভাবে পড়লে তুমি কোশ্চেন অ্যান্সার করতে পারবা। আর যেগুলো যেগুলো গুরুত্ব দিতে বললাম, সেগুলো একটু গুরুত্ব দিবা, তাহলে তুমি এমসিকিউ অ্যান্সার করতে পারবা, আশা করা যায়। আমরা আমাদের এই টপিকটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।